শহর জুড়ে একটা বেশ শীতের আমেজ পড়ে গেছে। এই সময় একটা রোদ পোহানোর জন্য একদম পারফেক্ট। কিন্তু ঠিক এই সময় দাঁড়িয়ে একেবারে উল্টো পথে হেঁটে আবির চট্টোপাধ্যায় আমাদের ডিপ ফ্রিজে থাকা একটা গল্প বলবেন। একদম ঠিক ধরেছেন, সিনেমার নাম ডিপ ফ্রিজ, যে সিনেমা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে জাতীয় পুরস্কার পাওয়ার জন্য। আর সেই সিনেমার গল্প বলতে আমরা পেয়ে গেছি আবির চট্টোপাধ্যায়কে। ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে ইতিমধ্যে সবাই জানে সিনেমা জাতীয় পুরস্কার পেয়ে গেছে, তো সেইরকম একটা সিনেমা যখন সাধারণ মানুষের জন্য মুক্তি পাচ্ছে তখন সেইটা নিয়ে দর্শকদের একটা বাড়তি প্রত্যাশা থাকে। তোমার কতটা প্রত্যাশা রয়েছে? ঠিকই বলেছো, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলে তো একটা শিলমোহর, এবং সেটা ভারতবর্ষের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। তো সেটা যেরকম আনন্দের খবর, খুবই এক্সাইটিং খবর, গর্বের খবর, আবার দায়িত্বেরও খবর। কারণ এই যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ডিপ ফ্রিজ, তারপরে যারা সিনেমা বোদ্ধা যারা আছেন বা সিনেমা যারা সিরিয়াসলি দেখেন, তারা দর্শক হতে পারেন, তারা ক্রিটিক হতে পারেন, সাংবাদিক হতে পারেন, বা সিনেমার লোকজন গোটা দেশ জুড়েই, তারা বললেন ওকে এটা বেস্ট বেঙ্গলি ফিল্ম। কাজেই এই ছবিটা এবং এই ছবির মাধ্যমে তারা বোঝার চেষ্টা করবেন যে বাংলায় কী ধরনের কাজ হচ্ছে, কী ধরনের অভিনয় হচ্ছে, কী ধরনের ক্যামেরা ট্রিটমেন্ট বা এডিটিং, বা কী ধরনের গল্প বলছেন পরিচালকরা। তো এটা একটা দায়িত্বের জায়গা। এবার সেটা যদি মানুষের উৎসাহ বাড়িয়ে দেয়, বা তুমি যেটা বললে যে একটা শিলমোহর তো আছেই, কাজেই একটা তো আমরা মোটামুটি ভ্যালিডেশন হয়েই গেছে, সেটা হলে খুবই ভালো। বিসর্জনের ক্ষেত্রে এটাই হয়েছিল, খুব হেল্প করেছিল এই ন্যাশনাল অ্যাওয়ার্ডের এটা খবরটা, কারণ আমাদের প্রমোশনের প্রথম দিনই আমি খবরটা পেয়েছিলাম রিলিজের ঠিক আগে। এবার এর একটা অন্যদিকও আছে, যেটা আমি সমস্ত ইন্টারভিউতেই বলছি, সেটাও আমি জানি যে যে মুহূর্তে অ্যাওয়ার্ডস বা ফেস্টিভ্যাল এইরকম একটা শিলমোহর পরে একটা ছবিতে কিছু দর্শক আছেন যাদের মনে হবে যে ওরে বাবা খুব গম্ভীর ছবি বা খুব কঠিন ছবি, বা আমি একদম লোকিয়াল কথায় বলি, ও বাবা আবার একটা আঁতেল ছবি আসতে চলেছে, আমাদের এমনি জীবনে অনেক চাপ, আমরা ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা আর ওই চাপ নিতে পারবো না, দূর আমি মজা পেতে সিনেমা দেখতে যাই, এসব আমার পোষাবে না। এবার পয়েন্টটা হচ্ছে, আজকে ট্রেলার লঞ্চ করলো, এর আগে গান লঞ্চ করেছে, সে আমার মনে হয় এটুকু মানুষ বুঝতে পেরেছেন যে এটা খুব দুর্বোধ্য কিছু নয় বা খুব কঠিন কোনো বিষয় নয়। হ্যাঁ, সিনেমা তোমাকে ভাবাবে, সিনেমা তোমার মধ্যে থেকে যাবে, তোমার বিভিন্ন মতামত তৈরি হবে। বিশেষ করে ডিপ ফ্রিজের ক্ষেত্রে এই কথাটা বলা খুব দরকার, আমার অভিজ্ঞতা বলছে, কারণ বেশ কিছু সিনিয়র চিত্র সাংবাদিক বা ক্রিটিক তারা ছবিটা দেখেছেন, তারা রিভিউ করেছেন বা আমার সঙ্গেও কথা হয়েছে, তারা দুটো জিনিস বলেছেন। একটা ব্যক্তিগতভাবে বলেছেন, সেটা আমি পরে বলছি। সিনেমা সম্পর্কেও তারা বিভিন্ন জায়গায় তাদের মনে হয়েছে কোনো ওপিনিয়নে তারা একদমই এগ্রি করেননি, তাদের মনে হয়েছে এটা কেন বলছো, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার কোনোটা বলছেন আছে এই কারণে। আমার মনে হয় সেটা দর্শকদেরও হবে, দর্শকরাও বলবেন যে যেরকম আজকের ট্রেলারে একটা লাইন আছে না, যে একটা ভুলকে ক্ষমা করা যায় না, অনেকে বলবেন ভুল তো ভুলই, সেটা কী করে ক্ষমা করে, আপনারা এটাই তাহলে প্রমাণ করছে, আচ্ছা ঠিক আছে একটা ভুল ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা এরকম কিছুই বলছি না, আমরা একটা মানে আমি তো নই, অর্জুন এরকম কোনো গল্প বলেন, অর্জুন একটা গল্প বলেছে, বিভিন্ন চরিত্র বলেছে, একটা পরিস্থিতির কথা বলেছে, তাতে বিভিন্ন চরিত্র বিভিন্নভাবে রিয়্যাক্ট করছে। তো ডিপ ফ্রিজ দেখে যদি মানুষের এরকম বিভিন্ন আলোচনা উস্কে ওঠে, আমি বলবো সেটাও সিনেমার কোথাও গিয়ে ইম্পর্টেন্স, বা সেটাও সিনেমার গুরুত্ব। বিশেষ করে আমি যে ধরনের সিনেমায় বিশ্বাস করি, সেই ধরনের সিনেমা যেরকম তোমাকে বিনোদনও দেবে, তোমার ওই যাবতীয় স্ট্রেস ভুলিয়ে দেবে, আবার কোথাও গিয়ে তোমাকে ভাবাবেও, কোথাও গিয়ে ছবি থাকবেও। এখন বাকিটা দর্শকদের ওপর, আমি দর্শকদের জোর করতে পারি না, আমি দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিতে পারি, এটুকুই। কিন্তু ওরকম ভাবার কোনো কারণ নেই যে ভীষণ দুর্বোধ্য, অন্ধকারে কি কথা বলছি বুঝতে পারছি না, এরকম নয় ছবি। যে ছবি আমরা এখনো পর্যন্ত যতটুকু দেখেছি, যে সম্পর্কের গল্প এবং সম্পর্ক বিচ্ছেদ, এই বিচ্ছেদ বিষয়টা কি মানে বর্তমানে খুব বেশি প্রাসঙ্গিক নয়? হ্যাঁ, কিছুটা, কারণ আমাদের মানুষের ধৈর্য অনেক কমে যাচ্ছে, সব বিষয় সম্পর্কের ক্ষেত্রেও কমে যাচ্ছে। আর তুমি যে কথাটা বললে এই যে সম্পর্ক বিচ্ছেদ, এই নিয়ে প্রচুর দারুণ দারুণ বাংলা ছবি হয়েছে। আমাদের পূর্বসূরি খুব পছন্দের পরিচালক, তাবড়ো তাবড়ো অভিনেতা অভিনেত্রী পরিচালক, তারা এইসব ছবি করেছেন। তো তারা ইতিমধ্যেই এই ধরনের ছবির মান অনেকটা ওপরে তুলে রেখেছেন। তো আমরা আদৌ সেই মানটাও ছুঁতে পারলাম কিনা, সেটাও যদি দর্শকরা দেখে বলেন, সেটাও একটা প্রত্যাশার জায়গা। তোমাকে তো দর্শক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চরিত্রে দেখছে, মানে একদম এক একটা ছবি দর্শককে অবাক করছে, সেটা আমরা সবাই জানি। তো তুমি ব্যক্তিগতভাবে কি ধরনের ছবি তোমার মানে আমি কমফর্ট জোন বলবো না, নিজে পছন্দ করো, মানে সব রকম চরিত্র তুমি দেখতে না করতে ডিপেন্ড করে। আমার সব ধরনের কাজ করতেই ভালো লাগে, বিশেষ করে যত ভ্যারিড ক্যারেক্টার্স হবে, যত আলাদা আলাদা হবে চরিত্র, তত আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে সেটা আমার কাছে চ্যালেঞ্জ তৈরি করবে। যেরকম ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমি বলছিলাম, অনেক চিত্র সাংবাদিক বা ক্রিটিক যারা দেখেছেন তারা বলেছেন যে
তুমি এই রোলটা করলে বা তোমাকে এই রোলটা দেওয়া হলো, এটা আমরা ঠিক ভাবিনি। কারণ স্বর্ণাভ চরিত্র আমি আগে করিনি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোথাও মিল নেই স্বর্ণাভ চরিত্রে। তো আমাকে ভাবতে বাধ্য করেছে এটা ছবিটা করার সময়, কোমর বাঁধতে বাধ্য করেছে, অন্যভাবে আমার পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করতে বাধ্য করেছে। একজন অভিনেতা কিন্তু এই সুযোগগুলোর জন্য মুখিয়ে থাকে যে আমি কিভাবে ভাঙবো, ও আচ্ছা এটা এলো, তাহলে আমার তো থ্যাঙ্কস টু অর্জুন যে আমাকে এরকম একটা সুযোগ দিল। আর দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথাটা বারবার এই প্রসঙ্গটা উঠছে কেন, কারণ আমি দেখছিলাম সাইটেশনে বা ওয়েবসাইটে ওরা লিখেছেন ম্যাচিওর স্টোরি টেলিং উইথ সেন্সিটিভ পারফরমেন্সেস, এরকম কিছু একটা। সো কোথাও গিয়ে তাহলে আমরা যেভাবে অর্জুন যেভাবে ফোটাতে চেয়েছে ছবিটা, বা আমি যেভাবে চরিত্রটাকে ফোটাতে চেয়েছি, সেটা কোথাও তো কাজ দিয়েছে। বাট আবারও বলছি, ফাইনাল জাজমেন্ট আপনাদের। তো তুমি যেটা জিজ্ঞাসা করছিলে যে কী ধরনের চরিত্রটা ডিপেন্ড করে, আমার যদি বা তুমি দেখার কথা বলো, সেটাও এক এক সময় এক একটা মুড। সত্যি এরকম মুডও অনেক সময় থাকে যখন মনে হয় যে এক্ষুনি ভারী কিছু দেখবো না, একদম একটা হালকা ছবি দেখি, সেরকমও হয়। বাট সেটা কম হয়। আমি একটু, যেহেতু আমি সিনেমাই করি, সিনেমা আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, আমি একটু সিরিয়াসলি সিনেমা দেখতে পছন্দ করি। বাট সেটা যে সবসময় সিরিয়াস ছবি হবে তা নয়, এরকম অনেক মজার ছবি আছে, অনেক আপাত অর্থে হয়তো কমেডি, কিন্তু তার পিছনে অনেক দারুণ দারুণ কথা আছে, সেরকম ছবিও হয়। নিজের জীবনে তুমি খুব মানে এটা আমরা সবাই দেখেছি যে তুমি খুব কনসিয়াসলি নিজের ব্যক্তিগত জীবনটাকে আলাদা রাখো, এবং সিনেমা বা এই নিয়ে যখন কথা বলছো সেটাকে আলাদা রাখো। এইটাকে খুব কনসিয়াস ডিসিশন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের পরিবারকে একটা একদম আলাদা রাখা, এটা কি তোমার খুব কনসিয়াস সিদ্ধান্ত নিয়েছিলে, নাকি এটা জাস্ট হয়ে গেছে, মানে এটাই তোমার ব্যক্তিত্ব? মিক্স অফ বোথ। কনসিয়াস ডিসিশন তো বটেই, বাট আমি মানুষটাও এরকম। আমি বিশ্বাস করি যে কিছু ওই চরিত্রের মধ্যেও যেরকম বা কাজের মধ্যেও যেরকম অন অফ করতে হয়, সুইচ অন অফ, এটাও তাই। সেটা তো বটেই। আমি এমনিতে প্রাইভেট পার্সন, তো আমার খুব ঘনিষ্ঠ মহল ছাড়া আমি খুব একটা কমফোর্টেবল নই বেশি কথা বলতে। আর কাজের জন্য যে কথাটা বলতে, তার জন্য আমি ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবার তুমি যে বললে পরিবার, দেখো আমার পরিবারের দুজন, আমার বাবা মা, তারাও এই জগতের সঙ্গে, কাজেই তাতে আমি কোথায় আর লুকিয়ে রাখবো, আমি চেষ্টা করলেও পারবো না। তারাও এই জগতেই আছেন। বাকিটা আমার মনে হয় থাক না, ওটা তো ব্যক্তিগত জীবন, ওটা ওরকম থাক। আমি বরং আমার কাজ দিয়েই আমার পরিচয়টা হোক। সিনেমার একটা প্রসঙ্গে আসি, যে এই ছবিটা করার সময় আমরা যখন মানে জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবিটা, তখন আরও বেশি করে জানতে পারি যে সিনেমার পরিচালক যে অর্জুন, ও যখন শুটিং করছে ওর একটা ভীষণ একটা ব্যক্তিগত ক্রাইসিসের মধ্যে দিয়ে ও গিয়েছিল, ওর মায়ের অসুস্থতা। সেইটা কোথাও কি ফ্লোরে এসে প্রভাব ফেলেছিল, নাকি একদম সেমভাবে কাজ হয়েছে? খুবই ম্যাচিওর, যদিও খুব নবীন পরিচালক, এবং নবীন পরিচালক হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বলে আমি আরও খুশি হয়েছি। কিন্তু না, ফ্লোরে খুবই কনফিডেন্ট। হ্যাঁ, খুব দুশ্চিন্তা করতে থাকে, বিভিন্ন রকম চিন্তা। এখন যে এই যে রিলিজ আসছে বিভিন্ন রকম, আজকে আবিদা ট্রেলারটা তো লঞ্চ হয়ে গেল, হ্যাঁ তো তুমি একটু শেয়ার করে দাও, তোমার টিমকে বলো শেয়ার করতে, বলে একটু বসে সম্পূর্ণ অন্য একটা বিষয়। আচ্ছা শোনো, ওইটা তুমি একটু রিল্যাক্স করো না অর্জুন, সেটা ঠিক আছে, সেটা ভালো, বিকজ হি ইজ ভেরি সিরিয়াস, ভেরি ডেডিকেটেড অ্যাবাউট হিজ ওয়ার্ক। তবে না, এরকম কোনো আমি বুঝিনি। সেটাই হি ওয়াজ ভেরি কনফিডেন্ট এবং ফ্লেক্সিবলও বটে। কারণ আমার মনে আছে এই চরিত্রটা, যেহেতু আমি বলছিলাম একদম অন্য ধরনের একটি চরিত্র, এবং আমার গল্পটা নিয়ে প্রচুর অবজারভেশন ছিল, সেটে যাওয়ার আগে আমি প্রচুর কোয়েশ্চেন করেছি অর্জুনকে, ও ধৈর্য ধরে সবকটার উত্তর দিয়েছে। তো তার ফলে আমারও মনে হচ্ছিল ঠিক আছে, আমি একটু অন্যভাবে ভাবি, ও এইভাবে গল্পটা বলতে চাইছে, এইভাবে ভাবছে। এবং শুটিং চলাকালীনও আমি যেটা করতাম, যে শুটিং শেষ হয়ে গেলে আমি বলতাম কালকে সিনগুলো আমাকে বলে দাও, আমি বাড়ি থেকে হোমওয়ার্ক করে আসবো। তো আমি যতই টায়ার থেকে রাত্রে আবার সেই সিনগুলো কিছুটা রিরাইট করা, কিছুটা ডায়লগ এখানে করা ওখানে করা, সেটা দিতাম। এবার ফ্লেক্সিবল বলতে ও যে সব কিছুই মেনে নিত তা কিন্তু নয়, এবং দ্যাটস আ ভেরি গুড সাইন। আমি যদি দেখতাম ও সবই মেনে নিচ্ছে, তাহলে আমার মনে হতো বাবা, আমি যেহেতু সিনিয়র সেই জন্য আমাকে কিছু বলছে না, তাহলে তো কনফিডেন্ট নয় ওর কাজ সম্পর্কে। ও যথেষ্ট কনফিডেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ও ওপেন মাইন্ডেড। কাজে ওর যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা এইভাবে করা যেতে পারে, তাহলে সেটা, যদি ওর মনে না হয় সেক্ষেত্রে অর্জুন আমায় কিন্তু বলছে না আবিদা দেখো এরকম কি হয় না, এটা আমি এই জন্য করছি, তাহলে মুখে ফাইন, তাহলে এইটা ঠিক আছে, চলো তাহলে এইভাবে করছি। সো আমার মনে হয় সিনেমাটা এভাবেই হওয়া উচিত, ইটস আ কোলাবোরেটিভ আর্ট ফর্ম। সো গুড, আমার মনে হয় দুজনেই আমরা অনেক কিছু বুঝেছি বা শিখেছি কাজ করতে গিয়ে। এখনো সিনেমা রিলিজের আগে তোমার টেনশন হয়? হ্যাঁ, বিভিন্ন কারণে হয়। ওই যে বললাম, অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল এসব শুনে না লোকে আর একটু দূরে সরে যান। আবার অনেক সময় মনে হয় যে কত মানুষ দেখবেন। দেখো একটা জিনিস বলি, বিভিন্ন ছবির বিভিন্ন রকম পারপাস আছে, বিভিন্ন রকম দর্শক আছে। আমি টু বি ভেরি অনেস্ট, এটা নিয়ে আমার কোনো বলতে দ্বিধা নেই। আমি কখনোই আমার মনে হয় না যে রক্তবীজ 2 যত লোক দেখেছেন তত লোক ডিপ ফ্রিজ দেখবেন। হ্যাঁ, আবার যারা রক্তবীজ 2 দেখেছেন তারা ডিপ ফ্রিজ দেখে এনজয় করবেন না সেটা আমি বলছি না। এইগুলো আমার মনে হয় এই ম্যাচুরিটিটা আমার দর্শকের মধ্যেও আছে।
আমার মূলত যারা দর্শক তাদের মধ্যে এই ম্যাচুরিটিটাও আছে, বাট টেনশনের থেকেও বেশি ওইটা একটা মনে হতে থাকে। আর একটা জিনিসও মনে হতে থাকে যে আমরা কি ওভার প্রমোট করে ফেলছি, আবার কখনো কখনো মনে আন্ডার প্রমোট করছি, আরেকটু কি এটা বলা উচিত ছিল, এইগুলো চলতে থাকে। টলিউডে এখন একটা বলা বা না বলা একটা নিয়ম বলতে পারো, বা একটা কথা খুব চলে যে টলিউডে কাজ পেতে গেলে একটা বিশেষ দলের পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থক হতে হয়। এত কাজ করছো, এত অভিনয় করছো, এই কথাটা বিশ্বাস করো? আমার ক্ষেত্রে হয়নি এরকম, আমার ক্ষেত্রে কখনোই এরকম হয়নি। কাজেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে এরকম উদাহরণও আমরা দেখেছি, কিন্তু এটাও বলবো যে বিভিন্ন মতবাদে বিশ্বাসী মানুষ তারাও কাজ করছেন। হয়তো আরও বেশি যদি বিভিন্ন মতবাদের মানুষ, মানে হতেই পারে যে একটা দলকে সাপোর্ট করছে তারাও যেরকম কাজ করবে, কাজের সময় কাজটাই মূল ক্রাইটেরিয়া হওয়া উচিত। মানে কাজের পারদর্শিতা, সে কতটা ভালো কাজ করতে পারছে বা সে কতটা ডিসিপ্লিন কাজের ব্যাপারে, সেটাই মূল পরিচয় হওয়া উচিত। টলিউডে বিভিন্ন সময়, সেটা কারোর ব্যক্তিগত সম্পর্ক হোক বা কাজের ক্ষেত্রে হোক, বিভিন্ন বিতর্ক আমরা শুনি, কানে আসে। কোনোদিন তোমার নাম শুনি না। এই তো পুজোর সময় বিতর্ক হলো, কনসিয়াসলি দুটো ছবি, একটা প্রমোট করছি না আরেকটা করছি, এই তো পুজোয় গেল। বিতর্ক আছে, ডেফিনেটলি বিতর্ক আছে, বিতর্ক থাকাটা স্বাভাবিক। তুমি কি এড়িয়ে যাও? মানে কোথায় এড়াতে পারলাম আমি? তোমরাও জানো কত ইন্টারভিউ, কত হেডলাইন হলো। না না, এড়াতে চাই না। হ্যাঁ, ব্যক্তিগত মানে তুমি একটু অ্যালুফ থাকো, চেষ্টা অ্যালুফ একটু থাকে, সেটা আমি ওরকম বলে না। আর একটা জিনিস বলি যে ব্যক্তিগত কোনো মানবিমান বিবাদ, সেটা ব্যক্তিগতভাবে মিটিয়ে নেওয়াতে আমি বিশ্বাসী। বাকি আমার মনে হয় না যে সমস্ত কিছু সকলে জানার প্রয়োজনও আছে, দরকার নেই অত। এমনিতেই আমরা এখন একটু বেশিই জানি, এমনিতেই প্রচুর ইনফরমেশন, তার মধ্যে আরও ইনফরমেশন ফিট করে যে এইটা নিয়ে আমার যেরকম টিমের সঙ্গে মাঝে মধ্যেই আমার ওরা খুব রেগে যায়, আমি বুঝতে পারি। এই যে এত বিটিএস, হ্যাঁ, এত বিহাইন্ড দ্য সিন স্টোরি, আমি বললাম আরে ভাই, সিনেমার ম্যাজিকটাই তো চলে যাবে। সিনেমা যে আমরা বানাচ্ছি, আমরা তো বলছি না যেটা বাস্তব, আমরা তো বানাচ্ছি, পরিস্থিতি তৈরি করছি, সিচুয়েশন তৈরি করছি, ক্যারেক্টার তৈরি করছি। আমি যদি সবটাই দেখিয়ে দিই, বা এই যে মজা করে আমি বলছিলাম, এই যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি, এর মধ্যে তোরা নতুন কী পাবি? এই যে গাড়ি থেকে নেমে যাচ্ছি, বা এই যে বসে আছি, বা এই যে কফি, এই একটু নাক চুলকালাম, এটা এই ভিডিওগুলো। বাট এটা এখন নিয়ম হয়ে গেছে, অনেকে করেন, অনেকে এনজয় করেন। আমি বুঝতে পারি না, আমি সেই নিয়ে ওদেরকে একটু বকাবকি করি মাঝে মধ্যে। আমি বুঝতে পারি যে আমার বয়স অভিজ্ঞতার জন্য ওরা মাঝে মধ্যে বলে আচ্ছা ঠিক আছে আর করবো না, কিন্তু রেগে যায় খুব। কিন্তু কী করবো, ওই যে বললাম ডিফারেন্স অফ ওপিনিয়ন তো হবেই, সেটাই তো স্বাভাবিক। আমার এইটা শুনে জাস্ট একটা কথা মনে পড়লো যে ওই মানে তারকাদের শুধু সিনেমায় দেখার মধ্যে যে ম্যাজিকটা একটা সময় ছিল, শুধু সিনেমার কথা বলছি না, দেখো আজকের যুগে দাঁড়িয়ে সেটা অসম্ভব, সেটা অসম্ভব, সেটা ভুল। হ্যাঁ, কিন্তু ওই এক একজনের এক এক রকমের নিয়ম, বলবো না, স্টাইল। এবং আমার মনে হয় আমার দর্শকরাও বাই নাও দে অলসো নো মি, সো তারাও এক ধরনের মানে দিনপঞ্জি বা এক ধরনের ব্যাপারই এক্সপেক্ট করেন আমার কাছ থেকে। হ্যাঁ, মাঝে মধ্যে তার একটা এক্সেপশন হতেই পারে, বাট সো ওই যে বললাম, এটাও চয়েস, মানে কে কিভাবে লিড করবেন সেটা আমি যেরকম ঠিক করে দিতে পারি না যে আমি ঠিক ও ভুল, এটা একেবারেই ভুল হবে। এখন একের পর এক সিনেমা, এত হিটস, এত অনুরাগী তোমার, একটা বিষয় জাস্ট জানতে ইচ্ছে করে যে যখন একদম কেরিয়ার শুরু করেছিলে, এখন আই এম শিওর তোমার বাড়িতে প্রচুর স্ক্রিপ্ট পড়ে আছে। না, বাড়িতে নেই, বাড়িতে এরকম প্রচুর কাজ জমে আছে, আগামী দিনে সেগুলো নিশ্চয়ই প্রকাশে আসবে। তো এরকম কোনো সময় হয়েছে একদম কেরিয়ারের শুরুতে যে একটা কাজ খুব করার ইচ্ছে ছিল, বা প্রাথমিকভাবে কথা হয়েছে, আলটিমেটলি সেই কাজটা হয়নি, বা সেই কাজ থেকে বাদ পড়েছো, এরকম কোনো ঘটনা হয়েছে? আমি শিওর সেটা এখন নয়, কেরিয়ারের একদম প্রথম দিকে বাদ পড়েছি এরকম হয়নি, বাট কিছু কিছু কথা হয়েছে, আলোচনাও হয়েছে, বাট শেষমেশ গিয়ে হয়নি ছবি, এরকম হয়েছে। শুরুর দিকে না, সে এখন রিসেন্টলিও হয়েছে। আমার আর অভিরূপের একটা কাজ করার কথা ছিল, অভিরূপের একটা কাজ আমি করছি, এখনও বাকি আছে। আমার আর অভিরূপের একটা স্ক্রিপ্ট, গল্প খুব পছন্দ হয়েছিল, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলছিল, অনেক দূর কথায় গিয়ে তারপর কাজটা হয়নি। এরকমও হয়েছে। আমার যেরকম বেশ কয়েকটা ছবি আছে যেগুলো হলে রিলিজ হয়নি, হ্যাঁ, পরে একটা দুটো ওটিটিতে এসে, বাকি অনেক দু একটা ছবি আছে যেগুলো রিলিজই হয়নি, যেরকম আষাঢ়ে গপ্প, ঠিক রিলিজের আগে একটা ওই স্ক্যাম ইত্যাদি হওয়াতে সেই ছবিটা আটকে যায়। আমি আইডির সঙ্গে যে ছবিটা করেছিলাম আগন্তুক, সেটা হলে রিলিজ করেনি, কোভিড এমন হয়ে গেল, ওটা ওটিটিতে আসে।
এরকম বেশ 3-4খানা এরকম ছবি আছে। বা ধরো আর একটা কোন ছবি আমি সেদিনই দেখছিলাম যে ছবিটা তো রিলিজই করলো না, আর একটা আগুন বলে একটা ছবি করেছিলাম, জয়দীপ দার পরিচালনা, জয়দীপ দার ফার্স্ট ছবি ছিল, জয়দীপ মুখার্জি, স্টেলার স্টাকা ছিল, মানে দারুণ দারুণ তাবড় অভিনেতা অভিনেত্রী ছিল, বেনুদা, সুদীপাদি, রনিদা, অরিন্দম দা, আমি, এদিকে গৌরব মানে নিকি, ইন্দ্রাশিস, ওদিকে তনুশ্রীও ছিল, তনুশ্রী ওটা আমার হিরোইন ছিল, সায়নী, পার্নো, ঋদ্ধিমা, হিউজ স্টার কাস্ট ছিল, বাট ছবিটা রিলিজই করেনি। ছবিটা পরে এখন বোধহয় ওটিটিতে অ্যাভেলেবেল, তাও আমি নট ভেরি শিওর, মাঝখানে ইউটিউবে ছিল, তো এরকম হয়েছে। দেখো ওগুলো পার্ট অফ দ্য গেম, ছোটোবেলায় আরও বেশি কষ্ট, তো এখন একটু রাগও হয়, বাট এগুলো হতে থাকে। বাট এখন আমি যতটা কুললি বলছি এগুলো হতে থাকে, যখন হয় তখন অতটা ইজিলি হ্যান্ডেল করা যায় না, রাগও হয়, খুব খচখচ করে মনের মধ্যে, বাট এগুলোও কেরিয়ারের অংশ। অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেল ইট দ্যাট অলসো ইজ ইউর স্কিল, মানে কীভাবে তুমি ওটাকে হ্যান্ডেল করবে বা কীভাবে তুমি পজিটিভ থাকবে এর পরে। তুমি সম্পর্ক নিয়ে ধৈর্যের কথা বলছিলে, এই কেরিয়ারে এই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করাও বোধহয় একটা ধৈর্যের ব্যাপার। অফকোর্স এটাও তোমায় শিখতে হবে, সেটাও মানে এটা তো অনেকেই বলেন, আমিও এটা বিশ্বাস করি। ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট যে তুমি হোয়াট আর ইউ ডুইং হোয়েন ইউ আর নট ডুইং এনিথিং। যখন তুমি কাজ করছো তুমি তো জানো তোমার এই শুটিংটা করতে হবে, এই সময়ের মধ্যে এই শ্যুটটা করতে হবে, তারপরে প্রমোশন করতে হবে ইত্যাদি। যখন তুমি ধরো কোনো কাজ করছো না, সেটা তোমার নিজেরও চয়েস হতে পারে যে তুমি একটা জাস্ট শুটিং শেষ করলে তুমি বললে যে এখন 10-15 দিন থাক, আবার পরে শুটিংটা করবো, বা তুমি এটাও জানো যে 1 মাস পরে একটা কাজ শুরু হবে, ঠিক আছে, ওই মাঝের সময়টা কী করছো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আবির, ডিফ্রিজ নিয়ে তুমি ইতিমধ্যেই বলে দিয়েছো, তবু একটা প্রত্যাশা আমাদের সবার রয়েছে, এবং প্রত্যাশা পূরণ করতে পারি কিনা সেটা জানতেও আমার খুবই আগ্রহী। কাজে আপনারা যদি হলে গিয়ে দেখেন, আবারও বলছি, আই ক্যান কোয়াইট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ক্যান এক্সপেক্ট ডিফারেন্ট কাইন্ডস অফ ওপিনিয়ন্স অ্যান্ড হুইচ ইজ গুড ফর আ ফিল্ম। সো সেই মতামতগুলো আপনারা জানান, সেটার জন্যই অপেক্ষা করে থাকবো। 21শে নভেম্বর থেকে বড় পর্দায় আসছে ডিফ্রিজ, দেখুন, জানান আপনাদের কেমন লাগলো। তোমাকে ছবির জন্য অনেক শুভেচ্ছা, আর অবশ্যই গল্প হতে থাকবে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।